হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ভিশন WBCS এডুকেশন। আমি তোমাদের এডুকেটর দেবারতী ম্যাম। WBPSC 2023 ফুড এসআই এক্সামিনেশনকে টার্গেট করে আমরা যে প্র্যাকটিস সেট জেনারেল স্টাডিজের উপরে নিয়ে আসছি, সেটার আজকে 25th প্র্যাকটিস সেট আজকে হতে চলেছে। তো এর প্রিভিয়াস সমস্ত প্র্যাকটিস সেটগুলো অলরেডি করিয়ে দিয়েছি, সেগুলো কিন্তু ইউটিউবে তোমরা পেয়ে যাবে। যদি তোমরা না দেখে থাকো তাহলে সেগুলো কিন্তু ভিজিট করে এসো। এবং এই জেনারেল স্টাডিজের উপরে যে প্র্যাকটিস সেটগুলো চলছে, সেটার উপরে যে টপিকগুলো আমরা কভার করছি, সেখানে থাকছে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি এবং তার সঙ্গে থাকছে ইন্ডিয়ান ইকোনমি, সায়েন্স, স্ট্র্যাটেজিকে সিএ। তো এই সমস্ত টপিকগুলোকে নিয়ে আমরা প্র্যাকটিস সেটের মধ্যে এই ফুড এসআইকে পার্টিকুলারলি টার্গেট করে প্র্যাকটিস সেটগুলো নিয়ে আসছি বা প্রশ্নগুলো নিয়ে আসছি। তো এর সঙ্গে সঙ্গে আরও একটা প্রশ্ন তোমাদের কোয়ারিজ আসছে, সেটা হচ্ছে যে পিডিএফগুলো কোথা থেকে পাবে, অর্থাৎ এই প্র্যাকটিস সেটে যে পিডিএফগুলো হচ্ছে সেগুলো তোমরা কোথা থেকে পাবে। তার জন্য দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নেবে একটি অ্যাপ্লিকেশান, যেটা হচ্ছে ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ্লিকেশান। এই অ্যাপ্লিকেশানটা তোমাদের ফোনে ডাউনলোড করার পরে সেটাকে ওপেন করলেই তোমরা সেখানে প্র্যাকটিস সেটের যে পিডিএফ সেটা তোমরা পেয়ে যাবে। শুধু ফুড এসআইকে নিয়ে নয়, যে কোনো মক টেস্ট সিরিজ, যে কোনো অন্যান্য এক্সাম যেগুলো হচ্ছে, সেই সমস্ত রিলেটেড যাবতীয় তথ্য পেতে গেলে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশানটা তোমাদের ফোনে ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, তাহলে দেরি না করে ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নাও তোমাদের ফোনে এবং যাবতীয় তথ্য এখান থেকে কালেক্ট করে নাও। তার সঙ্গে সঙ্গে টেলিগ্রাম গ্রুপ যেটা রয়েছে, আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপ, সেখানে তোমরা জয়েন করে যেতে পারো। সেখানে অলরেডি প্রচুর স্টুডেন্টস এনরোল রয়েছে, সেখানে ফ্রি রয়েছে পুরোপুরিভাবে। এই ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কও পেয়ে যাবে। সেখানে জয়েন হয়ে গেলে তোমরা এক্সাম রিলেটেড সমস্ত তথ্য সেখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আজকের ক্লাস, যেখানে আমাদের প্রথম প্রশ্ন শুরু করতে যাচ্ছি। যেমন ভিডিওর প্রথমে প্রত্যেকটা ক্লাসেই বলে থাকি যে প্রত্যেকটা প্রশ্ন আগে নিজেরা ভিডিওটা পজ করে নিয়ে অ্যান্সার করার চেষ্টা করবে, তাহলে একটা টেস্ট দেওয়া হয়ে যাবে এবং এন্ড অফ দ্য ভিডিও কার কত স্কোর হচ্ছে সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে, দেখো, ল্যাঙ্গুয়েজ ইউজড ইন দ্য ইনস্ক্রিপশন অফ অশোকা। সম্রাট অশোকের যে ইনস্ক্রিপশনগুলো রয়েছে আমরা জানি, সেই ইনস্ক্রিপশনের মধ্যে সেগুলো কী ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে সেটা আমাদের আজকের প্রশ্ন। এই ইনস্ক্রিপশনের যে ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে আমাদের প্রাকৃত ল্যাঙ্গুয়েজে তৎকালীন সময়ে লেখা হতো। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, প্রাকৃত ল্যাঙ্গুয়েজ। এখানে বেশিরভাগ ক্ষেত্রেই প্রাকৃত ল্যাঙ্গুয়েজ, সম্পূর্ণভাবে সবকটা ইনস্ক্রিপশন নয়, কারণ আমরা যদি ওয়েস্টার্ন সাইডের দিকে দেখতে যাই, যেখানে আমাদের ওয়েস্টার্ন সাইডে যে সমস্ত ইনস্ক্রিপশন রয়েছে, সেই ওয়েস্টার্ন সাইডের ইনস্ক্রিপশানগুলোর মধ্যে যেমন খরষ্টি লিপিতে সেখানে কিন্তু লেখা হয়েছে, অর্থাৎ সেই রিজিওনাল ল্যাঙ্গুয়েজটাকে সেখানে প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যদি বলা হয় তাহলে সেটা কিন্তু আমাদের প্রাকৃত ল্যাঙ্গুয়েজে অল ওভার ইন্ডিয়াতে ইনস্ক্রিপশন রয়েছে। এবং আরও একটা প্রশ্ন এখান থেকে উঠে আসে, প্রাকৃত ল্যাঙ্গুয়েজ ইটস ওকে, বাট এটার মধ্যে যেই লিপি, যেরকম হরফ হয় না, আমাদের বাংলার হরফ হয়, সেরকম প্রাকৃত ল্যাঙ্গুয়েজের মধ্যে যে লিপি, যেই লিপিগুলোকে ব্যবহার করা হয়েছে, যেমন হরফ হয়, সেই লিপিটা কি হচ্ছে, সেইটাকে বলা হচ্ছে ব্রাহ্মী স্ক্রিপ্ট। ঠিক আছে, এটাও আলাদা, কিন্তু স্ক্রিপ্টের কথা যদি প্রশ্ন করে, নট ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ বললে আমরা কি বলবো, প্রাকৃত, এবং স্ক্রিপ্টের কথা বললে বলবো অশোকান পিলারগুলোতে ব্রাহ্মী। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস কিন্তু আইডেন্টিফাই করছি। তো অপশান বি কারেক্ট আনসার আমাদের এই প্রশ্নের। নেক্সট প্রশ্নতে যাওয়া যাক। দেখো, বলা হচ্ছে এম্পায়ার হর্ষ, অর্থাৎ হর্ষবর্ধনের কথা বলা হচ্ছে। হর্ষবর্ধনের সাম্রাজ্যেতে দেখা যাচ্ছে যে হর্ষবর্ধন হ্যাড শিফটেড হিজ ক্যাপিটাল ফ্রম থানেশ্বর টু কোথায়। থানেশ্বর ছিল প্রাথমিকভাবে একেবারে প্রথম পর্যায়ে তার যে রাজধানী, কিন্তু পরবর্তীকালে থানেশ্বর থেকে তিনি রাজধানী ক্যাপিটালটাকে শিফট করেছিলেন কোথায়, সেই জায়গাটির কী নাম, সেই জায়গাটি হচ্ছে কনৌজ। অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, কনৌজে পরবর্তীকালে শিফট হয়েছে। তো অপশান সি কারেক্ট অ্যান্সার আমাদের এই প্রশ্নের। নেক্সট প্রশ্নতে বলা হচ্ছে আকবর মার্চড বেঙ্গল অ্যান্ড বিহার ইন হুইচ ইয়ার। তার সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করা, মানে সম্রাট অশোক বাংলা এবং বিহারটাকে তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন কত সালে, অর্থাৎ কবে সেটা তার বিজয় লাভ করেছিলেন বাংলা বিহারের উপরে। সালটি হচ্ছে 1576 সাল। অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, 1576 সালে তিনি কি হচ্ছে, দেখো, ফলোয়িং দ্য ডিফিট অফ মেওয়ার, মেওয়ারের পরবর্তীকালে তিনি কিন্তু পুরোপুরিভাবে রাজপুত রুলটার যে সুজানিটি গ্রহণ করে নিয়েছিলেন, অর্থাৎ ওয়েস্টার্ন সাইডে যে সমস্ত রাজপুত ফ্যামিলি ছিল সেগুলো সম্পূর্ণভাবে কমপ্লিট করে ফেলেছিলেন, সেখানকার দখল নিয়ে ফেলেছিলেন। তারপরে দেখো, ডিফিটেড দাউদ খান দ্য আফগান রুলার বিহার অ্যান্ড বেঙ্গল। বিহারের বেঙ্গল, যখন তিনি এই রাজপুতদের দমন করছিলেন, তখন বিহার এবং বেঙ্গলে কিন্তু একটি আফগান রুল চলছিল, যেটা ছিল হচ্ছে দাউদ খানের দ্বারা। তো
তো সেই দাউদ খানকে পরাজিত করে তিনি 1576 সালে বাংলা এবং বিহারের অঞ্চলটাকে অধিগ্রহণ করলেন এবং তার সম্পূর্ণ যে সাম্রাজ্যের এক্সপ্যানশন সেটা ইস্ট পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। তো অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, 1576 সাল। নেক্সট আমাদের প্রশ্নতে বলা হচ্ছে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বি দ্য মেম্বার অফ কমিউনিস্ট ইন্টারন্যাশনাল। কমিউনিস্ট ইন্টারন্যাশনালের প্রথম ভারতীয় মেম্বার হিসাবে কে জয়েন করেছিলেন? তিনি ছিলেন হচ্ছে এম.এন. রয়। অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এম.এন. রয়ের পুরো নাম কি সেটাও আমাদের জানতে হবে। তার পুরো নাম হচ্ছে মানবেন্দ্রনাথ রয়, কিন্তু তার অরিজিনাল নেম একটি ছিল, যে অরিজিনাল নেমটি কিন্তু সেখানে ব্যবহার করা হতো না অফিসিয়ালি। তো তার অরিজিনাল নেমটা কী ছিল? সেটা ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য। এটাও প্রশ্ন আসতে পারে এবং তার বার্থ ইয়ার সেটাও দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। খুব একটা ইম্পর্টেন্ট না হলেও তোমাদের একটা মনে রাখার জন্য মাথায় রাখবে। তো এক্ষেত্রে আমাদের যে কি বলে কমিউনিস্ট ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া যেটা রয়েছে সেখানে প্রথম ভারতীয় লিডার হিসাবে তিনি সেখানে যোগদান করেছিলেন। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, মানবেন্দ্রনাথ রয় বা এম.এন. রয়। নেক্সট প্রশ্নতে বলা হচ্ছে বাল গঙ্গাধর তিলক ফাউন্ড হিজ হোম রুল লিগ ইন 1916 অ্যাট। কোথায়? আমরা কি জানি হোম রুল মুভমেন্ট যেটা হয়েছিল আমরা ইতিহাসে পড়েছি, সেখানে দুটো ব্রাঞ্চ কিন্তু সেখানে ছিল। একটা কিন্তু লিড করতেন হচ্ছে বাল গঙ্গাধর তিলক, একটা হচ্ছে অ্যানি বেসেন্ট, তাই না? তো এরা দুজনে কিন্তু একই সঙ্গে কোনো মত পার্থক্য ছিল না, কিন্তু মত পার্থক্য না থাকা সত্ত্বেও তারা আলাদাভাবে লিড করেছেন জাস্ট বিকজ অফ দেয়ার ফলোয়ার্স। কারণ তার ফলোয়ারদের মধ্যে একটা বিভেদ ছিল, কেউ অ্যানি বেসেন্টকে পছন্দ করতেন, যাতে কোনো একসাথে করতে গেলে কোনো ক্ল্যাশ না করে, সেই জন্য কিন্তু দুজনকে আলাদাভাবে একটা সেপারেট জায়গাকে ভাগ করে নিয়ে তারা তাদের আন্দোলনকে পরিচালনা করেছিলেন। তো এক্ষেত্রে আজকের প্রশ্ন অনুযায়ী 1916 সালে যে হোম রুল লীগ আমাদের বাল গঙ্গাধর তিলক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল সেটা কোথায়, প্রথম কোথায় সেটা স্টার্ট হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে বেলাগাঁও। অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বেলাগাঁওয়ের ক্ষেত্রে আমাদের এপ্রিল মাসে 1916-এ, এপ্রিল মাসটা মনে রাখবে, এটাও কিন্তু আলাদা করে কোয়েশ্চেন আসে। তো এপ্রিল মাসে 1916-এ হোম রুল ইন্ডিয়ান হোম রুল লীগ যেটা রয়েছে সেটা তিলকের দ্বারা লঞ্চ হয়ে যায়। এবং যেটা আরেকটা বলছিলাম সেটা হচ্ছে দ্য হোম রুল লীগ অনলি, সেটা সেপ্টেম্বর মাসে মাদ্রাজে প্রতিষ্ঠিত হয় বাই দ্য অ্যানি বেসান্ট। তো অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার এই প্রশ্নের। নেক্সট, হোয়েন ডিড সাইমন কমিশন ভিজিটেড ইন্ডিয়া? সাইমন কমিশন ভারতে আসার সালটি কত ছিল? সালটি ছিল হচ্ছে 1928 সাল। অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তিনি ছিলেন হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাচুটারি কমিশনের থেকে কমনলি রেফার্ড অ্যাজ দ্য সাইমন কমিশন, যেটা সাইমন কমিশনকে পাঠিয়েছিল, কিছু সাইমন কমিশনের যে চেয়ারম্যান ছিলেন সেটাই ছিলেন হচ্ছে স্যার জন সাইমন। তার জন্য তার নামানুসারে এই কমিশনটার স্পেশালি নাম দেওয়া হয়েছে সাইমন কমিশন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাচুটারি কমিশন, ঠিক আছে? তো অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার আমাদের এই প্রশ্নের। নেক্সট প্রশ্নতে বলা হচ্ছে হুইচ অফ দিস কান্ট্রিজ হ্যাজ লার্জেস্ট রিজার্ভ অফ থোরিয়াম? থোরিয়াম একটি তেজস্ক্রিয় মৌল এবং এই তেজস্ক্রিয় মৌলের সবথেকে অধিকাংশ ভাণ্ডার আমরা কোন দেশের মধ্যে এখানে দেখতে পাই? এই অপশান অনুযায়ী আমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, ভারতবর্ষ। এটাও দেখো আমাদের ইন্ডিয়াতে সবথেকে বেশি থোরিয়ামের রিজার্ভ আমরা কীভাবে পাচ্ছি এবং কোন স্টেটে পাচ্ছি সেটাও কিন্তু আমরা জানি। সেটা কি জানি? আমরা প্রিভিয়াস প্র্যাকটিস সেটাও করেছি, সেটা হচ্ছে যে কেরালা, তাই না? কেরালার যে বিচ, সেই বালির মধ্যে কিন্তু এই মোনাজাইট স্যান্ড যেটাকে বলা হয়, এটা এক ধরনের স্যান্ড। তো এই মোনাজাইট স্যান্ডের মধ্যেই থোরিয়ামের উপস্থিতি দেখতে পাওয়া যায়, যেটা সবথেকে বেশি পরিমাণে ইন্ডিয়ার মধ্যে দেখতে পাওয়া যায়। অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ভ্যালি অফ কাশ্মীর ইজ সিচুয়েটেড বিটুইন। ভ্যালি অফ কাশ্মীর কোন দুটো রেঞ্জের মধ্যে অবস্থিত? সেটা হচ্ছে আমাদের পীরপঞ্জল এবং জাস্কার রেঞ্জের মধ্যে। হিমালয়ান এই দুটো রেঞ্জের মাঝখানে যে ভ্যালি রয়েছে, উপত্যকা রয়েছে, সেটাই হচ্ছে আমাদের কাশ্মীর, ঠিক আছে? তো অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, যে পীরপঞ্জল এবং জাস্কার রেঞ্জের হচ্ছে আমাদের ভ্যালি অফ কাশ্মীর অবস্থিত। ডাল লেক যেটা আমাদের কাশ্মীরে অবস্থিত, এটা কি ধরনের লেক? হুইচ টাইপ অফ লেক? এটি হলো এক ধরনের গ্লেসিয়ার লেক, অর্থাৎ হিমবাহ গলার মাধ্যমে যে ধরনের লেকের সৃষ্টি হয় সেটাই হচ্ছে গ্লেসিয়ার লেক আমরা বলে থাকি। সেরকমই একটি ফ্রেশ ওয়াটার, কারণ আমার হিমবাহ বা বরফের যে গ্লেসিয়ার সেটা অলওয়েজ হচ্ছে ফ্রেশ হয়, সেটা পিওর ফরম্যাটে থাকে এবং সেখান থেকে সৃষ্ট এটি হচ্ছে সবথেকে বড় আমাদের সম্পূর্ণ এশিয়ার মধ্যে সবথেকে বড় ফ্রেশ ওয়াটার লেক বলা যেতে পারে। তো এক্ষেত্রে আমরা জম্মু অ্যান্ড কাশ্মীরের যে ডাল লেক সেটাকে আমরা বলতে পারি যে সবথেকে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন এশিয়া, যেটা হচ্ছে আমাদের গ্লেসিয়ার লেক। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ মেরিন ন্যাশনাল পার্ক?
মেরিন ন্যাশনাল পার্ক, এখানে যে নামগুলো রয়েছে তার মধ্যে সবথেকে বড় মেরিন ন্যাশনাল পার্ক বা সামুদ্রিক যে ন্যাশনাল পার্ক, নর্মালি আমরা ন্যাশনাল পার্ক কি দেখে থাকি যে আমাদের মেন ল্যান্ডের মধ্যে, অর্থাৎ যে মেন পার্টের মধ্যে হিমালয় আমাদের ইন্ডিয়ান ম্যাপের মধ্যে সেখানে আমরা ন্যাশনাল পার্ক দেখে থাকি বিভিন্ন স্টেটের মধ্যে। কিন্তু এখানে মেরিন ন্যাশনাল পার্ক বলতে কী বোঝায়? মেরিন মানে সমুদ্রের মধ্যে অবস্থিত যে ন্যাশনাল পার্ক, সেটা কি? সেটা হচ্ছে আমাদের গালফ অফ মান্নার, যেটা আমাদের তামিলনাড়ু কোস্টে অবস্থিত। অপশান ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ভারত মহাসাগরের উপরে অবস্থিত এটি গালফ অফ মান্নার, যেটাকে আমরা মেরিন ন্যাশনাল পার্ক একমাত্র আমাদের রয়েছে। অপশান ডি কারেক্ট অ্যান্সার। পারাদ্বীপ পোর্ট ইজ লোকেটেড অন দ্য ডেল্টা অফ, পারাদ্বীপ পোর্ট আমরা কোন নদীর আমাদের ডেল্টার মধ্যে বা ডেল্টার উপরে অবস্থিত দেখতে পাই? সেটা হচ্ছে আমাদের মহানদী, যেটা আমাদের উড়িষ্যার মধ্যে অবস্থিত। অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। উড়িষ্যা স্টেটের মধ্যে পারাদ্বীপ অবস্থিত একটি ইম্পর্টেন্ট পোর্ট, যেটা বে অফ বেঙ্গলের উপরে মহানদীর ডেল্টার উপরে অবস্থিত। দ্য ফার্স্ট ড্রাফট অফ দ্য কনস্টিটিউশন ওয়াজ প্রিপেয়ার্ড বাই, প্রথম কনস্টিটিউশনের ড্রাফট ফার্স্ট সেটা হচ্ছে আমাদের কে এটা প্রিপেয়ার করেছিলেন প্রাথমিকভাবে? সেটা করেছিলেন BN রাও। অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু বারবারই আসে প্রশ্নটা, কনফিউজ হবে না। প্রথম ড্রাফটের কথা বলা হলে সেটা কিন্তু BN রাওকে অ্যান্সার করতে হবে। পরে ড্রাফটিং কমিশন গঠন হয়েছে, সেখানে BR আম্বেদকর সেখানে মেন রোল প্লে করেছিলেন, সেটা আলাদা। কিন্তু BN রাও হচ্ছে প্রথম একজন কনস্টিটিউশনাল অ্যাডভাইজার হিসেবে প্রথম একটি ইন্ডিয়ান কনস্টিটিউশনকে ড্রাফট করার একটা প্রথম চেষ্টা করেছিলেন। ঠিক আছে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার আমাদের এই প্রশ্নের। হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিলের যে চেয়ারম্যান হয় তিনি কে হচ্ছেন? তিনি হন হচ্ছে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, অর্থাৎ আমাদের যে প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন এই চেয়ারম্যান রোলটা প্লে করেন এই ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিলের মধ্যে। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার আমাদের এই প্রশ্নের। ফর ক্যালকুলেটিং আনএমপ্লয়মেন্ট হাউ মেনি মিনিমাম ডিটারমাইন্ড ডেজ আর দেয়ার? মিনিমাম আনএমপ্লয়মেন্ট বা বেকারত্বকে ক্যালকুলেট করার জন্য, অর্থাৎ মিনিমাম কতদিন একটা মানুষ চাকরি বা কাজ না থাকা অবস্থায় থাকলে তাকে আমরা বেকারত্বের ক্যাটাগরির মধ্যে ফেলবো, সেটা বিবেচনা করার জন্য আমাদের একটি নির্ধারিত দিন রয়েছে। সেই দিনটি হচ্ছে 180 দিন। 180 দিন পর্যন্ত সময় যদি কোনো ব্যক্তি কোনো ধরনের কাজের হদিশ না পায়, তার কোনো ধরনের আর্নিং না হয়, তাহলে সে হচ্ছে আনএমপ্লয়মেন্টের ক্যাটাগরিভুক্ত হবে। তো অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর এই প্রশ্নের। LIC অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ইন? LIC অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়েছিল? LIC অফ ইন্ডিয়া খুবই পুরনো, 1956 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এরই সঙ্গে আরেকটা জিনিসও মনে রাখতে হবে, এটির একটি প্রাথমিকভাবে অ্যাক্ট আসে, তারপরে কিন্তু এটার মানে যে সরকারিভাবে সেটার যে গভর্নমেন্ট ওরিয়েন্টেড হয়। তো যদি প্রথমে অ্যাক্টের কথা বলা হয়, দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া পাসড দ্য লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অ্যাক্ট, অর্থাৎ জীবন বিমার যে অ্যাক্ট সেটা পাস করে কত সালে? 19শে জুন 1956-এ। পরবর্তীকালে সেটি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া হিসাবে আত্মপ্রকাশ করে হচ্ছে 1 সেপ্টেম্বর 1956। এই ডেটটা কিন্তু ইম্পর্টেন্ট। 1 সেপ্টেম্বর 1956 থেকে আমাদের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া স্টার্ট হচ্ছে। অপশন এই কারেক্ট অ্যান্সার এই প্রশ্নের। ডেন্সিটি অফ ওয়াটার ইজ ম্যাক্সিমাম অ্যাট? কত ডিগ্রি টেম্পারেচারে আমাদের জলের যে ঘনত্ব সব থেকে বেশি পরিমাণে হয়? জলের ঘনত্ব সব থেকে বেশি পরিমাণে হয় হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে, অর্থাৎ অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার এই প্রশ্নে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড। হুইচ ইজ দ্য মোস্ট রিয়াক্টিভ মেটাল? এই সমস্ত মেটালের মধ্যে কোনটি সব থেকে বেশি সক্রিয় বা রিয়াক্টিভ? সেটা হচ্ছে পটাশিয়াম। অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পটাশিয়াম হচ্ছে এই যেখানে অপশানে যেগুলো রয়েছে তার মধ্যে, ঠিক আছে, অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং আর কোল্ড ব্লাডেড অ্যানিমালস? কোল্ড ব্লাডেড অ্যানিমালস এদের মধ্যে কি? ফিশ, ফ্রগ, লিজার্ড, অল। এখানে সঠিক উত্তর হবে অল, কারণ মাছ, ব্যাঙ এবং যে সমস্ত সরীসৃপ প্রজাতির প্রাণী রয়েছে তাদের সকলেই কিন্তু তারা কোল্ড ব্লাডেড অ্যানিমালস। সুতরাং অপশান এ ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, যেটা হচ্ছে অল। দ্য পার্ট অফ হিউম্যান আই অন হুইচ দ্য ইমেজ ইজ ফর্মড? আমাদের চোখের কোন অংশে ছবি তৈরি হয় যার দরুন আমরা কিন্তু দেখতে পাই কোনো জিনিস? সেটা আমরা জানি খুব সহজ, সেটা হচ্ছে আমাদের রেটিনাতে, তাই না? অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। রেটিনা অ্যাক্টস অ্যাজ দ্য স্ক্রিন অফ দ্য হিউম্যান আই অন হুইচ দ্য আই লেন্স ফর্মস দ্য ইমেজ। অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার আমাদের এই প্রশ্নের। নেক্সট প্রশ্ন, নির্ভয়া। নির্ভয়া একটি কি? সেটি কি একটা সাবসনিক ক্রুজ মিসাইল, সুপারসনিক ক্রুজ মিসাইল, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, নাকি ইন্টারন্যাশনাল
কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সাবসনিক ক্রুইজ মিসাইল। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটি হচ্ছে আমাদের ডিআরডিও দিয়ে, অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যেটা আছে ডিআরডিও, তাদের দ্বারা এটাকে আনা হয়েছে, লঞ্চ করা হয়েছে এবং এইটার নাম দেওয়া হয়েছে নির্ভয়া, যেটা হচ্ছে আমাদের যে মিসাইল রয়েছে সেটার রেঞ্জ 700 কিলোমিটার থেকে 1000 কিলোমিটার দূরত্ব পর্যন্ত এই মিসাইলকে টার্গেট করা যেতে পারে। এই ডিস্টেন্স পর্যন্ত টার্গেট সে হিট করতে পারবে। এবং এটা কিন্তু দেখো বলা হচ্ছে ইট ইজ ক্যাপেবল ডেলিভারিং অফ 24 ডিফারেন্ট টাইপস অফ ওয়্যার হেডস হুইজ ওয়েটস আর বিটুইন 200 থেকে 300 কেজি। 200 থেকে 300 কেজি ওয়েট বহন করার সক্ষমতাযুক্ত এখানে প্রচুর ইকুইপমেন্টসের মধ্যে এনগেজ করা যেতে পারে। সেটাকে আমরা কি বলছি না, এটা হচ্ছে আমাদের সুপারসনিক ক্রুজ মিসাইল। তো অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর এই প্রশ্নের। এবং এর সঙ্গে সঙ্গে আমরা কমপ্লিট করে ফেললাম আজকের ক্লাসের 20 কোয়েশ্চেন। আশা করি প্রত্যেকটা প্রশ্ন এক্সাম পয়েন্ট অফ ভিউতে ভীষণভাবে তোমাদের হেল্পফুল লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও এবং যেমনটা ভিডিওর শুরুতে বলেছিলাম যে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও যে তোমাদের আউট অফ 20 কার কত স্কোর হলো। ঠিক আছে, তাহলে দেরি না করে এক্ষুনি কমেন্ট করে ফেলো। আজকের ক্লাসটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন প্র্যাকটিস সেটের সঙ্গে। ততক্ষণ সকলে টেক কেয়ার অ্যান্ড বাই।